আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারেস্টিং কিছু ঘটনা আজকে ঘটেছে ফুটবলে, এবং বাংলাদেশের ফুটবলে নতুন কিছু নিউজ আমরা পাচ্ছি। সকালবেলায় যে খবরটা পেয়েছিলাম সেটা হচ্ছে অবভিয়াসলি ফারহান আলী ওয়াহিদ এবং তার ছোট ভাই দুজন মিলেই তারা কিন্তু লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তাদের বায়োমেট্রিকের কাজ সম্পন্ন করেছেন। পাসপোর্ট তারা হাতে পেয়ে যাবেন খুব জলদি, এবং তারপর বাংলাদেশের হয়ে সেপ্টেম্বরে আসার জন্য প্রস্তুতিটা তারা নেবেন। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ কি করবে সেটারও একটা খবর আমরা পরবর্তীতে পেয়েছি। একটু আগেরই একটা ব্রেকিং নিউজ আমরা দেখলাম যমুনা টেলিভিশনের মাধ্যমে, এবং সেই নিউজটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ফিফার কাছ থেকে অফারটা চলেই এসেছে। গতকাল যেটা নিয়ে স্পেকুলেশন ছিল যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে তাদের জায়গা, আসিয়ান কাপে তারা খেলবে না, সুতরাং সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবং ইন্ডিয়াকে বদল করে ফিফা কি কাউকে ইনক্লুড করবে কিনা সেপ্টেম্বর উইন্ডোতে হওয়া এই টুর্নামেন্টের জন্য। এবং সেখানে ফিফা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দিকেই হয়তো তাকিয়েছিল। শ্রীলঙ্কা তারা জানিয়েছে যে তারা এই টুর্নামেন্টটা খেলতে ইন্টারেস্টেড না, কারণ তারা ইতিমধ্যেই সেপ্টেম্বর উইন্ডোতে দুটো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ ঠিকঠাক করে ফেলেছে, সেই দুটো ম্যাচ তারা খেলবে। এবং সেই জায়গাটাতে বাংলাদেশ এই অফারটা পেয়ে গেছে। বাংলাদেশ অফারটা পেয়ে যাওয়াতে এখন বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন আছে তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়, খুব জলদি তাদেরকে ইয়েস বা নো কিছু একটা বলতে হবে। এবং প্রিপারেশনের দিক থেকে যতদূর আমরা জানি, বাংলাদেশ কিন্তু কিরগিজস্তান যাওয়ার জন্যও চিন্তাভাবনা করছিল, ঘরের মাটিতেও দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়তো খেলার চিন্তাভাবনা করছিল, কিংবা একটা ইন্টারন্যাশনাল ট্রাই নেশন টুর্নামেন্ট করার একটা চিন্তাভাবনা করছিল সেপ্টেম্বরে। এবং অন্য অপশন যেটা ছিল সেটা হচ্ছে এই আসিয়ান কাপে খেলা যদি ইন্ডিয়া না খেলে। এখন সেই অপশনটা অ্যাভেল করার পজিশনে কিন্তু বাংলাদেশ এসেছে, অর্থাৎ বলটা এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোর্টে। তারা কি এই ফিফার যেই রিকোয়েস্টটা আছে বা ফিফার যেই ইনভিটেশনটা আছে সেই ইনভিটেশনটা তারা গ্রহণ করবে কিনা, ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ কি পার্টিসিপেট করবে কিনা এই আসিয়ান কাপে। আসিয়ান কাপে পার্টিসিপেট করলে, যেটা গতকালও বলছিলাম, যে বাংলাদেশ কিছু প্রাইজ মানিও পাবে, কিছু ভালো টিমের এগেনস্টে খেলার সুযোগ পাবে, এবং সেই সাথে প্রিপারেশনটাও খুব ভালো নিতে পারবে এই নভেম্বরে যে সাফ অনুষ্ঠিত হবে সেটার আগে। সো এই ব্যাপারটা কিন্তু আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে বাংলাদেশের জন্য এই অপশনটা নেওয়া এখন একটা ভায়াবল অপশন হিসেবে দাঁড়িয়েছে। এটা এখন আর স্পেকুলেশন না, এটা এখন পুরোপুরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ডিপেন্ড করছে। তারা এই আবেদনটায় বা এই রিকোয়েস্টটাতে বা এই ইনভিটেশনটাতে ফিফার, সেটাকে তারা ইয়েস বা নো কিছু একটা বলবে। বাট সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে কিছু প্লেয়ারদের কনফার্মেশন আমরা পাওয়া শুরু করে দিয়েছি। যেমন ফারহান আলী ওয়াহিদ, তিনি আসছেন, এই ব্যাপারটা নিশ্চিত হয়ে যাচ্ছে, তার পাসপোর্টের কাজকর্ম সব কাগজপত্র এগুলো সব রেডি হয়ে যাবে বাই সেপ্টেম্বর, সো তিনি চলে আসতে পারবেন সেফলি। এবং সেই সাথে জায়েন হাকিম, তার কথাও বলা হচ্ছিল, সেই ব্যাপারটাও কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম জানিয়েছিলেন যে জায়েন হাকিমকেও আনার একটা পরিকল্পনা চলছে এবং সেপ্টেম্বর উইন্ডোতে হয়তো আমরা তাকে পেয়ে যেতে পারি। সেই সাথে ইউসুফ আহমেদ, তারও কিন্তু পাসপোর্টের কাজকর্ম শেষ, লন্ডনে গিয়ে তিনি সেই কাজকর্মগুলো কমপ্লিট করেছিলেন। এবং সেই জায়গাটার মধ্যে এখন আমরা অন্তত বুঝতে পারছি যে হামজা চৌধুরী, সমিত সোম ছাড়াও অ্যাটলিস্ট এই তিনজন তারা কিন্তু আসছেন। এবং এই তিনজন কারা কারা? অবভিয়াসলি ইউসুফ আহমেদ আছেন, এবং সেই সাথে ফারহান আলী ওয়াহিদ আছেন। সো এই জায়গাটা, এবং জায়ান হাকিম আছেন। সো এই তিনজন প্লাস হামজা সমিত, অলরেডি কিন্তু আমরা পাঁচজন প্রপার অরিজিন ফুটবলারদেরকে পেয়ে যাব এই সেপ্টেম্বর উইন্ডোতে। এটা আমরা আশা ডেফিনেটলি করতেই পারি। এখন আসিয়ান কাপে বাংলাদেশ গেলে বেশ শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। সো এই পজিশনটাতে বাংলাদেশ আসতে পেরেছে, সেটা খুবই পজিটিভ একটা দিক। এখন ফারহান আলী ওয়াহিদ এবং ইউসুফ তারা যদি আসেন, তাহলে কাদের জায়গা তারা আসলে নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে? স্কোয়াড থেকে কারা বাদ পড়ছেন, কারা আসলে আলটিমেটলি দলে জায়গা পাচ্ছেন না, বা স্টার্টিং 11-এর কথা যদি চিন্তা করি সে জায়গায় জায়গা হারাচ্ছেন কারা? আমরা উইং পজিশনটার দিকে যদি তাকাই, লেফট উইং পজিশনটায় সেখানে বর্তমানে খেলছিলেন ফাহিম, এবং ফাহিমের জায়গাটাই সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হয়ে যাবে। কারণ ফাহমেদুল, তিনি ইতিমধ্যে একটা অপশন হিসেবে এসেছিলেন, বাট এর আগে যতবারও তাকে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছিল তাকে কিন্তু রেগুলার স্টার্টার হিসেবে চিন্তা করা হয়নি। সবসময় আমরা দেখেছি যে আলটিমেটলি ফাহিমকে দিয়ে স্টার্ট করানো হয়েছিল। সো দিন শেষে ফাহিমের জায়গাটা আমার মনে হয় যে সবচেয়ে বড় থ্রেট হয়ে গেছে, এবং সেই জায়গাটার মধ্যে ফারহান আলী ওয়াহিদ ডেফিনেটলি ঢুকে যাচ্ছেন। সো ওই অপশনটা আমরা বুঝতে পারছি যে ইটস আ ভেরি ভেরি ভায়াবল অপশন ফর বাংলাদেশ। এবং ফারহান আলী ওয়াহিদ আসলে আই এম প্রিটি মাচ শিওর তিনি স্টার্টিং 11-এও ইমিডিয়েটলি সুযোগ পেয়ে যাবেন। ফরওয়ার্ড লাইনটার মধ্যে জেইন হাকিম, তাকেও একটা সুযোগ দেওয়া যাবে। আমার মনে হয় সেই পজিশনটাতেও তিনি শুরু থেকে হয়তো স্টার্ট করবেন। বাট আসার পরে আসলে বুঝতে হবে আমরা সেপ্টেম্বরে কখন আমরা ক্যাম্পটা করছি, বা সবাই আগে বাংলাদেশে এসে তারপর সেখান থেকে ইন্দোনেশিয়া যাবেন কিনা, নাকি সরাসরি ইন্দোনেশিয়া যাবেন যদি বাংলাদেশ আসিয়ান কাপটা খেলে।
সেই ক্ষেত্রেও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যেতে পারে যে প্রিপারেশন সবার সঙ্গে একসঙ্গে নিতে পারছেন কিনা সেটার উপর বেস করে দেখা যাবে যে হয়তো জায়ান হাকিমকে ফার্স্ট ম্যাচে ইনক্লুড করা হলো না, পরবর্তী ম্যাচে তিনি হয়তো স্টার্ট করছেন, এরকম ব্যাপার ঘটতে পারে। আর ইউসুফ আহমেদ যখন আসছেন, তিনি এসে আসলে কার জায়গাটা নিচ্ছেন? তিনি কিন্তু মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন এবং তিনি ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন, ওয়াইড পজিশনগুলোতে। সুতরাং আমার কোনো এক কারণে মনে হচ্ছে যে ইউসুফের জায়গাটা আসলে একেবারেই পার্মানেন্ট হবে না। মানে বাংলাদেশের ফার্স্ট স্টার্টিং 11 যেটা হবে সেই জায়গায় বোধহয় ইউসুফকে ইমিডিয়েটলি জায়গাটা দেওয়া যাবে না। একে আমরা খবর পেয়েছিলাম যে তিনি অবভিয়াসলি বার্মিংহাম আন্ডার 21 হয়ে খেলেছিলেন PL2-তে, কিন্তু তারপর তিনি কিন্তু ক্লাব শূন্য অবস্থায় আছেন, অর্থাৎ এই মুহূর্তে ইউসুফ আহমেদ তিনি কিন্তু কোনো ক্লাবের সঙ্গে ইনভলভ না। সো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে তিনি ট্রায়ালে আসলে তার ওভারঅল ট্রেনিং পারফরমেন্স কেমন হয় সেটা একটা দেখার বিষয় থাকবে, বা তিনি কোন ফিটনেস লেভেলসে আছেন এই মুহূর্তে, টিম কেমিস্ট্রিটাতে কেমন বন্ডিং করছেন বাকিদের সাথে, সেগুলো সব কিছু দেখে নেওয়া হবে এবং তারপর হয়তো চিন্তা ভাবনা করা হবে যে ইউসুফ আহমেদকে কোথায় রাখা যায় বা কোন জায়গায় পজিশন করা যায়। বাট একেবারে স্টার্টিং 11-এ আসার সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে যাবেন, ওই অ্যাসুরেন্সটা আমার মনে হয় ইউসুফের সাথে অ্যাসোসিয়েট করা যাচ্ছে না এই মুহূর্তে। ফারহান আলী ওয়াহিদ এবং জাইন হাকিম তারা ডেফিনেটলি থাকছেন, সমিত সোম এবং হামজা চৌধুরীও ডেফিনেটলি স্টার্ট করছেন। সো যে 5 জনের কথা বলা হচ্ছে, যে 5 জন অরিজিন প্লেয়ার আসবেন, সেই 5 জন অরিজিন প্লেয়ারের মধ্যে অন্তত 4 জন স্টার্টিং 11-এই থাকবেন এবং ইউসুফ আহমেদকে হয়তো আমরা পরে দেখতে পারি যে তিনি নামলেন বা তাকে হয়তো আস্তে আস্তে করে স্কোয়াডে ইন্টিগ্রেট করা হবে। এবং সেই জায়গাটা অনেকে তার কোয়ালিটি নিয়েও কোয়েশ্চেন করছেন যে তিনি কেন এখনো ক্লাব শূন্য, কেন এখনো দল শূন্য। তার মানে নিশ্চয়ই তিনি আসলে ওই মানের না, বাট অবভিয়াসলি তিনি বার্মিংহাম আন্ডার 21 হয়ে খেলেছেন, সেইটা কিন্তু একদম এলিট লেভেলেরই একটা ক্লাবের আন্ডার 21 লেভেল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইউসুফকে আমরা কনসিডার করতেই পারি অ্যাজ আ গুড কোয়ালিটি প্লেয়ার। হয়তো এই মুহূর্তে তিনি দল পাননি, বাট দল পেয়ে যাবেন আশা করি, এবং তার ক্লাব ক্যারিয়ারটাও আসলে ফ্লারিশ করাটা ইম্পর্টেন্ট এবং ইংল্যান্ডেই সেটা করাটা ইম্পর্টেন্ট। না হলে আসলে পরবর্তীতে তার কিন্তু রেপুটেশনটা যেটা হবে সেটা নিয়ে কিন্তু তিনি আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমেও একদম ফুললি খেলতে পারবেন, ব্যাপারটা কিন্তু অ্যাসিওর করা পসিবল হবে না। বাট এনকারেজিং ব্যাপার এটাই, আমরা সেপ্টেম্বরে পেয়ে যাচ্ছি বেশ কিছু অরিজিন ফুটবলারদেরকে এবং সেই সাথে সেপ্টেম্বরে আসিয়ান কাপ খেলার ইনভিটেশনও পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন তাদের সিদ্ধান্ত তারা কি এই টুর্নামেন্টটা খেলতে যাবে কি না, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। যে 5 জন অরিজিন প্লেয়াররা আসবেন তাদের মধ্যে ইমিডিয়েটলি ন্যাশনাল টিমের স্টার্টিং 11-এ কয়জন জায়গা পাবেন? আপনাদের কাছে কি মনে হয় থমাস ডুলি কাদেরকে একদম ইমিডিয়েটলি চান্স দেবেন এবং সেখানে ইউসুফের জায়গা আছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এবং এরই সাথে অবশ্যই আসিয়ান কাপে বাংলাদেশের খেলা উচিত কিনা, নাকি অন্য অপশনগুলো যেগুলো আছে সেগুলোই বাংলাদেশের অ্যাভেল করা উচিত, সেগুলো নিয়েও ডেফিনেটলি আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট ABP।